সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন নিয়ে, ঠিক আছে? ফাইবার মাইগ্রেশন নিয়ে কোনো ধারণা আছে কারো? ফাইবার মাইগ্রেশন কি আসলে? মাইগ্রেশন হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা। আচ্ছা, সবার আগে আমরা একটা জিনিস দেখি নেই, সেটা সব খাতা কলম আছে? ইয়েস। যদি তোমাদেরকে বলা হয় যে টেক্সটাইলের ফ্লো চার্ট কি আসলে পারবা? কি বলেন টেক্সটাইলের ফ্লো চার্ট কি? আচ্ছা, এখান থেকে একটা জিনিস ভালো করে বোঝার আছে। দেখো টেক্সটাইল হচ্ছে র ম্যাটেরিয়াল, এখন দেখো শুরুতে কি ছিল বলতো? শুরুতে ছিল হচ্ছে র ম্যাটেরিয়ালস, সেখান থেকে আমরা কি তৈরি করছি? ফাইবার, রাইট? ফাইবার থেকে ইয়ান, ইয়ান থেকে ফেব্রিক। প্রত্যেকটা জিনিস কি হয়েছে বলতো? মাইগ্রেশন হয়েছে কিন্তু মানে কি ইনিশিয়াল অবস্থা ছিল র ম্যাটেরিয়াল, দেন আমি সেখান থেকে পেলাম হচ্ছে ফাইবার, দেন আমি কি পেলাম? ইয়ান, দেন আমি কি পেলাম? ফেব্রিক। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফাইবার মাইগ্রেশনে বলেছো। কারণ দেখো ফাইবার থেকে কি হয়েছে বলতো? ইয়ান হয়েছে না এই জিনিসটা কি? আর একটু ডিটেইলসে বলি, যদি তোমাদের কখনো জিজ্ঞাসা করা হয় যে টেক্সটাইলের ফ্লো চার্ট কি আসলে, এটা হচ্ছে টেক্সটাইলের মেইন জিনিস, ঠিক আছে? কারণ এটা বেসিক একটা কোশ্চেন বলা হয়েছে টেক্সটাইলের ফ্লো চার্ট কি? তুমি বলবে র ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস থেকে ফাইবার, ফাইবার থেকে হচ্ছে ইয়ান, ইয়ান থেকে হচ্ছে ফেব্রিক। এটা হচ্ছে মেইন টেক্সটাইলের বেসিক ফ্লো চার্ট, ঠিক আছে? এখান থেকে বোঝা যাচ্ছে না যে শুরুতে ইনিশিয়াল অবস্থায় যে ফাইবার ছিল সেই ফাইবারগুলো কি হয়েছে ধীরে ধীরে ইয়ানে পরিণত হয়েছে। সো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন। আমরা অনেকগুলো জিনিস দেখব, তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস আজকে আমরা পড়বো। সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন আসলে কি, কোন কোন ফ্যাক্টর হচ্ছে ফাইবার মাইগ্রেশনে ইফেক্ট করে, ঠিক আছে? তার মধ্যে স্টেবল লেন্থ আসলে কি, তিনটা ক্লাসিফিকেশন আমরা দেখব। আর একটা জিনিস পড়বো হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার। ওকে, এখন আসো আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন। দেখো এখানে আরেকটা জিনিস কথা বলা আছে যে ইন রিং স্পিনিং। আচ্ছা, তার আগে আমরা একটু বুঝে নেই যে স্পিনিং আসলে কি। তার আগে আমরা দেখে নেই স্পিনিং কি। স্পিনিং কি আসলে, স্পিনিং কাকে বলে? ফাইবার থেকে ইয়ান তৈরি যে ফাইবার থেকে ইয়ান তৈরি যে প্রসেস সেটাকে স্পিনিং বলা হয়। ক্লাসিফিকেশন অফ ইয়ান, ক্লাসিফিকেশন অফ ইয়ান যে সেকশন সেটাকে কি বলা হয়? স্পিনিং সেকশন বলা হয়। লেখো ক্লাসিফিকেশন অফ ইয়ান কয় ভাগে ভাগ করা জানো? কয় ভাগে? 4 ভাগে ভাগ করা। কয় ভাগে? 2 ভাগে না, 4 ভাগে। একটা কি বলো তো? কম্ট ইয়ান, কার্ডেনিয়ান বলো, তারপর কি? এই দুটোই তো জানিস না। রোটোরিয়ান, রোটো, আরেকটা হচ্ছে কি বলতো? পিসি অর সি। কি বলো বলতো? যে স্পিনিং বা ইয়ানের ক্লাসিফিকেশন হচ্ছে 4 ধরনের। তার মধ্যে একটা হচ্ছে কি কম্পিয়ার, একটা হচ্ছে কার্ডেনিয়ান, একটা হচ্ছে রোটোরিয়ান, আর একটা হচ্ছে পিসি এবং সিবিসি। এই দুটোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, কম্পিয়ার এবং কার্ডেনিয়ান। এই দুটোর মধ্যে বেস্ট কোনটা? কম্পিয়ার। গুড, কম্পিয়ারটা হচ্ছে বেস্ট। কেন? তো এখানে শুধু লং স্টেবল ফাইবারগুলো থাকে, শর্ট স্টেবল ফাইবারগুলো থাকে, আর অ্যালাইনমেন্ট থাকে, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এর স্ট্রেংথটা অনেক বেশি থাকছে। অনেক ইজ মোর হিয়ার, মোর এখানে কি বলতো? সেখানে হচ্ছে লেস। ক্লিয়ার? মাঝে মাঝে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় কম এবং কার্ডিয়ানের মধ্যে কোনটা বেস্ট, এমন হয়। ক্লিয়ার? সো অ্যান্সার হচ্ছে কম হিয়ার। এটার মেইন রিজন হচ্ছে এর স্ট্রেংথটা অনেক বেশি। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস আছে, যেহেতু ইয়ানের ক্ষেত্রে কি হয় বলতো? ইম্পিউরিটিসের পরিমাণ অনেক বেশি থাকে। ইম্পিউরিটিস বলতে আমি বোঝাইছিলাম কি বলতো? আইপিআই। আইপিআই মিন্স হচ্ছে কি? ইমপারফেকশন ইন্ডেক্স। ইমপারফেকশন কি বলতো? ইন্ডেক্স। ইমপারফেকশন ইন্ডেক্স, স্যার তিনটা মানে ওয়ান বড় আইপিআই। ইমপারফেকশন ইন্ডেক্স এটা আসলে মেইনলি কি? এটা হচ্ছে ইয়ানের ফল্ট।
বলা হয় বলতো? ইয়ানের ফল্ট। ইয়ানের ফল্ট। আইপিআই কি দ্বারা গঠিত বলতো? তিনটা জিনিস দিয়ে গঠিত। একটা হচ্ছে থিক প্লেস, একটা হচ্ছে কি থিক প্লেস, একটা হচ্ছে থিন প্লেস, আর একটা হচ্ছে নেটস। থিক, থিন আর হচ্ছে নেটস। থিক প্লেস, থিন প্লেস আর হচ্ছে নেটস। এগুলো প্রত্যেকটাই কি বলতো? ইয়ানের ফল্ট। প্রত্যেকটা কি বলো? ইয়ানের ফল্ট। আরো অনেকগুলো ফল্ট আছে, তার মধ্যে আমি বলি লেখো আরো অনেকগুলো ফল্ট আছে। একটা হচ্ছে ইরেগুলার ইয়ান। কি বলতো? ইরেগুলার ইয়ান। তারপর কি আছে? স্ল্যাব। না না, তুমি জাস্ট এই তিনটা জিনিস দিয়ে আইপিআই হবে। থিক প্লেস, থিন প্লেস আর হচ্ছে নেটস। ঠিক আছে? এটা দ্বারা কি গঠিত হয়? আইপিআই গঠিত হয়। যেহেতু স্পিনিং এর জন্য কথা আছে, যেটা ভুলেই ফেললাম এই জিনিসগুলো। ঠিক আছে? তাহলে যেটা বললাম সেটা হচ্ছে টেক্সটাইল ফ্লোচার সম্পর্কে বলা হলো যে স্পিনিং কি জিনিস সেটা সম্পর্কে আমরা জানলাম। ক্লাসিফিকেশন অফ ইয়ার্ন সেটা জানলাম। এটার মধ্যে কোনটা বেস্ট সেটা আমরা দেখলাম। আইপিআই কি? ইমপারফেকশন ইনডেক্স। যেগুলো ভালো করে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আইপিআই কি, কি বলো বলো তো? ইমপারফেকশন ইনডেক্স। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইয়ানের ফল্ট। সেগুলো গঠিত হয়েছে থিক প্লেস এবং নেটস দ্বারা। ক্লিয়ার? আরো অনেকগুলো ফল্ট আছে, তার মধ্যে ইরেগুলার ইয়ান এবং স্ল্যাব। ইরেগুলার ইয়ান বলতে কি বোঝানো হয় বলো তো? আসলে পুরো এলোমেলো থাকে বা ছোট বড় মিক্স করে। রাইট। সবচেয়ে বড় যে বিষয়টা তোমাদের আরেকটা ধারণা দেই সেটা হচ্ছে কাউন্ট সম্পর্কে। কি সম্পর্কে? কাউন্ট। খুবই গুরুত্বপূর্ণ। টেক্সটাইলে তুমি যেখানে যাও না কেন এটা নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কি? কাউন্ট। আজকে যে শুনে নিবা তাদের কোনোদিন আর বলবো না। কাউন্ট আসলে কি? স্যার জানবেন কাউন্ট? ওটাই কথা আছে। জার্নালি কাউন্ট। আচ্ছা, লেখো কাউন্ট ইজ এ নিউমেরিক্যাল এক্সপ্রেশন। কে কি বলা হয়েছে? কোন কোশ্চেন? আচ্ছা, এখন লেখো কাউন্ট। স্যার লাস্টটা বুঝুন যে ইরেগুলার পরেরটা স্ল্যাব। এটা হচ্ছে ইয়ানের ফল্ট। ওটা মানে কি? স্ল্যাব হচ্ছে কি? ধরো একটা ইয়ানের ববিন, দেখবা হচ্ছে সুতার মধ্যে সাদা সাদা হয়ে থাকে। ধরো অনেকদিন রাখা হয় সুতার ববিন তো অনেকদিন ধরে রাখা হয় না, ফেলে দিয়ে রাখা হয়, দেখবা যে সুতার মধ্যে মাঝে মাঝে সাদা হয়ে গেছে, এটাকে বলা হয় স্ল্যাব। সেটা হচ্ছে স্ল্যাব। ফ্যাক্টরিতে গেলে দেখতে পারবে না, দেখাবো ইনশাআল্লাহ ফ্যাক্টরিতে যাবো সামনে। ক্লিয়ার? এখন আসলে কাউন্ট কি? সবাই খাতা কলম বের করো। কাউন্ট কি আসলে? লেখো কাউন্ট ইজ এ নিউমেরিক্যাল এক্সপ্রেশন। কাউন্ট ইজ এ লেখো লেখো কাউন্ট কি আসলে? কাউন্ট ইজ এ কি বলতো? নিউমেরিক্যাল expression which indicate indicates closeness or fineness of a yarn. অর্থাৎ কোন একটা সুতা কতটুকু মোটা অথবা কতটুকু চিকন সেটা এক্সপ্রেশনকে কি বলা হয় বলতো? কাউন্ট বলা হয়। ঠিক আছে? তারপর কোন সুতা দেখবা যে মোটা, কোন সুতা চিকন আছে না, সেটা যে এক্সপ্রেশন সেটা কি বলা হয়? কাউন্ট বলা হয়। কাউন্ট হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট, আর একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। ইনডিরেক্ট কাউন্ট। ক্লিয়ার? কি কাউন্ট? ডিরেক্ট কাউন্ট এবং ইনডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট কাউন্টের কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পলগুলো হচ্ছে টেক্স, আর একটা হচ্ছে ডেনিয়েল। তোমরা খুব বেশি বুঝবা না ডিটেইলস, জাস্ট আমি যতটুকু সারফেস ধারণা ততটুকু দিয়ে রাখি। ডিরেক্ট কাউন্টের কি বলা হয়? টেক্স আর ডেনিয়েল, এটা হচ্ছে এক্সাম্পল। আর ইনডিরেক্ট কাউন্টের ইংলিশ কাউন্ট কি বলা হয় বলতো? ইংলিশ কাউন্ট, ম্যাট্রিক কাউন্ট, এটাকে বলা হয় ইংলিশ কাউন্ট। মাঝে মাঝে দেখবা তোমরা যখন ফ্যাক্টরিতে যাবা দেখবা যে এরকম লেখা আছে 30 দিয়ে উপরে একটা এস দিয়েছে, 30 দিয়ে একটা এস দিয়েছে, এটা মানে হচ্ছে কাউন্ট। এটাকে বলা হয় 30 কাউন্ট। 30 কাউন্টের সুতা কি বলা হয় বলতো? 30 কাউন্টের সুতা। ক্লিয়ার? এটা দ্বারা কি বোঝানো হয়? স্যার ইনডাইরেক্ট কাউন্টের एग्जांपल কি বলুন? ইংলিশ কাউন্ট, এন ই
আর এর নাম মানে হচ্ছে ম্যাট্রিক কাউন্ট ছিল না ইংলিশ কাউন্ট আর ম্যাট্রিক কাউন্ট আর একটা ইনফরমেশন আছে তোমাকে আমি বলি যদি সেটা ডিরেক্ট কাউন্ট হয় ডিরেক্ট কাউন্টের কি বলতো যত বেশি বাড়বে সুতার কি মোটা হবে আর কি ধরো 30 কাউন্ট 40 কাউন্ট এই সুতাটা কি হবে বেশি মোটা হবে ক্লিয়ার মানে ভ্যালু যত বাড়বে সুতা তত বেশি মোটা হবে কোথায় ডিরেক্ট কাউন্টে আর ইনডিরেক্টের ক্ষেত্রে কি হবে কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে আবারো বলি দুইটা ইনফরমেশন সবসময় মাথায় রাখতে হবে ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে কাউন্ট যত বেশি হবে সুতা তত কি হবে চিকন হবে increase the count minus the year কাউন্ট যত মোটা আমি তো উল্টা বলে দিলাম জি স্যার এই যে আচ্ছা ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে কি বললাম বলো তো কাউন্ট যত বেশি হবে সুতা তত কি হবে মোটা হবে মোটা মানে হচ্ছে কোর্স ক্লিয়ার এটা উল্টা পাল্টা হয় সব সময় এটা মাথায় রাখবা আর ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে কি হবে বলো তো কাউন্ট যত বেশি হবে শুধু তো ফাইন সাইন মাইনাস বলো ক্লিয়ার মনে থাকবে এটা তো খুব বেসিক এই জিনিসগুলো সব সময় লাগবে তুমি যেখানে যাও না কেন তুমি যেহেতু টেক্সটাইল পড়ছো তোমাকে এটা লাগবে ক্লিয়ার এখন আসো ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে টেক্সট কাকে বলে এটা জানা দরকার টেক্সট ডেনিয়ার কি এটা আবার কি জিনিসটা তাই না টেক্সট মিন্স হচ্ছে 1000 মিটার সুতার ওজন যত গ্রাম 1000 মিটার সুতার ওজন যত গ্রাম সেটাকে বলা হয় টেক্স আর ডেনিয়ার কি ডেনিয়ার হচ্ছে 9000 মিটার সুতার ওজন যত গ্রাম সেটাকে বলা হয় ডেনিয়ার ক্লিয়ার কি বললাম যে 1000 মিটার সুতার ওজন যত গ্রাম সেটাকে কি বলা হয় টেক্স বলা হয় 9000 মিটার সুতার ওজন যত গ্রাম সেটাকে বলা হয় ডেনিয়ার এখন যদি তোমাকে বলা হয় যে 20 টেক্স বলতে কি বুঝো অ্যানসার হবে 1000 মিটার সুতার ওজন 20 গ্রাম ক্লিয়ার যদি বলা হয় 40 টেক্স বলতে কি বুঝো তাহলে তুমি বলবা কি 1000 মিটার সুতার ওজন 40 গ্রাম এখন বলা হচ্ছে যে 9000 মিটার সুতার ওজন 1 গ্রাম মানে সেটাকে বলা হয় ডেনিয়ার যদি বলা হয় 20 ডেনিয়ার এভাবে ডি থাকবে হ্যাঁ ডি মানে কি ডেনিয়ার তাহলে 20 ডেনিয়ার কাকে বলে 9000 মিটার সুতার ওজন 20 গ্রাম ক্লিয়ার পারা যাবে তো ঠিক আছে এখন আসো ইংলিশ কাউন্টটা একটু জটিল তোমরা বুঝবে কিনা আমি জানি না ধরো ইংলিশ কাউন্টে যেটা হয় ওয়েট ফিক্সড না ইংলিশ কাউন্টটা হচ্ছে এরকম লেন্থ ইন হ্যান্ড ওয়েট ইন পাউন্ড ওয়েট ইন পাউন্ড হ্যাঁ এক হ্যান্ড সমান 840 ইয়ার্ড পড়ে শোনা ভাইবা পড়েছিল না বইটাতে এক হ্যান্ড সমান 820 টেক্সটাইল 40 ইয়ার্ড ও ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল কোর্স দেখো তাহলে ইংলিশ কাউন্ট কি লেন্থ ইন হ্যান্ড ডিভাইডেড বাই ওয়েট ইন পাউন্ড যদি এখন তোমাকে বলা হয় যে 20 ইংলিশ কাউন্ট বলতে কি বুঝো না এখানে সমস্যা যে হ্যাঁ বলো তাহলে এটা হবে যে 840 ইনটু 20 ইয়ার্ড সুতার ওজন 1 গ্রাম এটাকে বলা হয় 20 ইংলিশ কাউন্ট ক্লিয়ার 840 ইনটু 20 ইয়ার্ড সুতার ওজন গ্রাম না পাউন্ড এলবি তে কি বলা হয় পাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে তো ক্লিয়ার না তা আমাকে যদি বলা হয় যে 40 ইংলিশ কাউন্ট বলতে কি বোঝায় 840 ইনটু 40 ইয়ার্ড সুতার ওজন এত পাউন্ড ক্লিয়ার মানা যাবে সো এই হলো মোটামুটি বেসিক এই জিনিসগুলো আপনি জানলেই হবে ক্লিয়ার এখন দেখো ফাইবার মাইগ্রেশনের কথা বলা আছে ফাইবার মাইগ্রেশন এই ডিভিশনটা একটু বলেন হ্যাঁ কোনটা ইন্ডিকেটস পরে কাউন্ট না ইন্ডিকেটস পরে ইন্ডিকেটস কোর্সনেস অর ফাইননেস অফ ফিগার মানে সুতরাং মোটা নাকি চিকন সেটাকে বলা হচ্ছে কাউন্ট ক্লিয়ার আর এই ইনফরমেশন ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে কাউন্ট যত বেশি হবে সুতরাং তত মোটা হবে আর ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে কাউন্ট যত বেশি হবে সুতরাং তত চিকন হবে
তাহলে কেমনে বুঝবা? এখন বোঝার ওয়ে হচ্ছে তোমাকে চিন্তা হবে যে ডিরেক্ট কাউন্ট কোনগুলো, ইনডিরেক্ট কাউন্ট কোনগুলো। তাহলে ডিরেক্ট কাউন্টের एग्जांपल হচ্ছে টেক্সট লিনিয়ার, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে টেক্সট লিনিয়ার, আর হচ্ছে আরো অনেকগুলো আছে তার মধ্যে টেক্সট লিনিয়ারটা বেশি ব্যবহার করা হয়, তোমরা আবার গোলায় ফেলবা। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এগুলোর মধ্যে সম্পর্ক আছে। কি আছে? যেমন একটা সম্পর্ক বলি এরকম x = 9 into linear, 9 into linear। এই জিনিসগুলোতে তোমাদের ম্যাথ করতে হবে। এই যে 2 1 হতে যাবে তখন এই যে যেহেতু ইন্ট্রোডাকশন করে এসেছো তোমাদের এই সম্পর্কগুলোতে তোমাকে তখন ম্যাথ করতে হবে কাউন্টে। অনেকগুলো আছে, যেমন এরকম আছে x = 590.5/n। টেক্সট কি বলতো? ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কাউন্টে রূপান্তর করো, তখন কি হবে? টেক্সট = 590.5/n। n মানে কি? ইংলিশ কাউন্ট সিস্টেম। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। যদি বলে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট কি হবে? তখন কি করব বলতো? n 590.5/n। এরকম অসংখ্য কয়েকটা বেসিক 8 থেকে 9 সূত্র আছে, ঠিক আছে? যেমন টেক্সটের সাথে ম্যাট্রিকের কি সম্পর্ক? টেক্সট ইনটু ম্যাট্রিক ইনটু ইকুয়াল টু 1000। তাহলে টেক্সটের সাথে ম্যাট্রিকের সম্পর্ক কত? 1000। মানে এরকম 8টা বেসিক সম্পর্ক আছে যেগুলোতে তোমাদের ম্যাথ করতে হবে। না খুব যেমন বলা থাকবে, দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কাউন্টে রূপান্তর করো, ভ্যালু দেওয়া থাকবে, তখন তোমাদের অনেকগুলো সূত্র দেওয়া আছে, তোমাদের মাথার মধ্যে ক্যাপচার করতে হবে যে কোনটার সাথে কোনটা রিলেশন আছে। সেই রিলেশনগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে খুব সহজে হয়ে যাবে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? সব জায়গায় জিজ্ঞাসা করে, বুঝছো কাউন্ট কি? এটা হচ্ছে যেখানে পরীক্ষাতে যাবে দেখবে যে আছে কাউন্ট কি, কাউন্ট কয় ধরনের, ডিটেইল জানো তোমরা আসবে বলতে হবে। সো এখন থেকে এগুলো সম্পর্কে একটু বেসিকটা ক্লিয়ার রাখো, তাহলে ভালো হবে। ক্লিয়ার? তাহলে এখন ফাইবার মাইগ্রেশনের দুইটা ডেফিনেশন আছে, আমরা দেখে একটু স্লাইডের দিকে। তাহলে ফাইবার মাইগ্রেশনটা কি আসলে? যেটা বললাম আর কি, যে ইনিশিয়াল অবস্থায় কোথায় ছিল, পরে পরিবর্তন কতটুকু হয়েছে, সেই জিনিসটাই কি বলা হয় বলতো? ফাইবার মাইগ্রেশন। দেখো দুটো ডেফিনিশন দেয়া আছে, তার মধ্যে 2 নম্বরে একটা কথা বলা আছে, তুমি খুব খেয়াল করে দেখো। অ্যাকর্ডিং টু দ্য টেক্সটাইল ইনস্টিটিউট, যতগুলো বাংলাদেশে বলো না, ইন্টারন্যাশনাল যেখানে বলো না টেক্সটাইল পড়ো না কেন, যতগুলো ডেফিনেশন সবাই কে দিচ্ছে? টেক্সটাইল ইনস্টিটিউট। এটা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান দ্বারা কি এগুলো প্রমাণিত। ক্লিয়ার? মানে কোনো কিছু রিসার্চ করে যখন আমরা কোনো কিছু পাই, যখন আমরা কোনো কিছু রিসার্চ করে পাই কি করি বলো তো? এটা যখন গবেষণা করা হয় একটা প্রতিষ্ঠান লাগে না? যেমন এনএসটি, আমাদের গতকাল আমি যেটা বললাম যে আমার স্কলারশিপের কথা বলছিলাম যে এনএসটি ফেলোশিপ, এটার আন্ডারে আমাদের যে স্কলারশিপ দেওয়া হচ্ছে। এনএসটি মানে কি আসলে? না, এনএসটি কি? ন্যাশনাল সায়েন্স, ন্যাশনাল টেকনোলজি। হ্যাঁ, সায়েন্স এন্ড টেকনোলজি। এটা থেকে স্কলারশিপ দেওয়া হয় কিসের জন্য? গবেষণা করার জন্য। গবেষণা করার জন্য স্কলারশিপ দেওয়া হয়, যেটা তোমরা পাবা যখন তোমরা হচ্ছে বিএসসি শেষ করে এমএসসি তে কোথাও ভর্তি হবা, অ্যাপ্লাই করতে হয়, মানে রিসার্চ প্রপোজাল লিখতে হয়, এটার জন্য ৭৬,০০০ টাকা পাবো সরকার থেকে। পাবো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেয় ব্যাংকের মাধ্যমে। এটা সুপারভাইজার থাকে, সুপারভাইজারের আন্ডারে কাজ করবা, মানে তোমার টেস্ট করতে তো অনেক টাকা লাগতে পারে, গভর্নমেন্ট তোমাকে ৭৬,০০০ টাকা দিয়ে দেবে 1 বছরের জন্য। এটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করে শেষ আর অ্যাপ্লাই বলতে না, এটা হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে। মানে ধরো তুমি এটা হচ্ছে রিসার্চ প্রপোজাল লিখতে হয়। রিসার্চ প্রপোজালে যেটা হয়, এটাতে একটা তুমি রিসার্চ প্রপোজাল লিখবা যে কোন টপিকের উপর তুমি কাজ করতে চাও, ওটা আসলে ওরা তোমার ভাইবা করে তোমাকে ডাকা হয় যে আসলে তুমি কি কাজ করতে যাচ্ছ। আমি যে কাজটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পান পাতা আছে না, পান পাতা এবং কটনের যে ওয়েস্টেজগুলো আছে, এখান থেকে আমি হচ্ছে প্যাকেজিং তৈরি করব, যে প্যাকেজিংয়ের মাধ্যমে কি হবে বলতো? খাদ্যের সুরক্ষা হবে। যেমন আমরা যেটা করি, এটা খুব ভালো একটা আইডিয়া, আমি আইডিয়াটা কষ্ট করে মোটামুটি মানে পাইছি। দেখো আমরা খাবার যে প্যাকেট করি না, প্লাস্টিক বেশিরভাগ ব্যবহার করা হয়। প্লাস্টিকে বায়োডিগ্রেডেবল না, পরিবেশের সঙ্গে কিন্তু মিশে যায় না, এই জন্য পরিবেশ কিন্তু অনেক ক্ষতি করে। এখন
এই প্লাস্টিকের রিপ্লেস হিসেবে যদি আমরা খাবার সংরক্ষণের জন্য আলাদা কোনো প্যাকেজিং তৈরি করতে পারি টেক্সটাইল ওয়েস্টেজ থেকে, তাহলে সেটা অবশ্যই পরিবেশের জন্য ভালো। এটা বায়োডিগ্রেডেবল, পরিবেশের সাথে মিশে যাবে, পরিবেশে কোনো ক্ষতি হবে না। পান পাতার নির্যাসগুলো আছে না, পান পাতা, ওটা থেকেও এটা ব্যবহার করা যাবে। প্যাকেজ তৈরি করতে অনেকগুলো টেস্ট আছে, এই টেস্টগুলোর মাধ্যমে করতে হবে আর কি। সো এটা একটা ভালো আইডিয়া। এই যেমন এই আইডিয়াটা আমি হচ্ছে এবার দিচ্ছি, যার কারণে যেটা হচ্ছে যে এটা আমার যে সুপারভাইজার সে অ্যাপ্রুভাল করছে, ডিপার্টমেন্টের হেড অ্যাপ্রুভাল করছে। এখন দেন আমি এটা হচ্ছে আমাদের একটা ভাইবা হবে আজকে লাস্ট ডেট, ভাইবা হওয়ার পরে হ্যাঁ অনেক কিছু। তুমি হচ্ছে আম পাতা আছে না, আম পাতা দিয়ে হচ্ছে ডাই করা হচ্ছে এখন, আম পাতা দিয়ে, পান পাতা দিয়ে ডাই করা হচ্ছে। তারপর এটা হচ্ছে ন্যাচারাল ডাইস গুলো। তারপরে আরেকটা পাতা আছে, আচ্ছা রক্ত জবা নাম শুনছি কিনা জানি না, এটা দিয়ে হচ্ছে ডাই করা হচ্ছে এখন। ইভেন ইঁদুর আছে না, ইঁদুর দিয়ে হচ্ছে ইঁদুরের হলো মানে ইঁদুর কেটে ওই ইঁদুরের হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল টেস্ট করা হচ্ছে, ওটা হচ্ছে ফেব্রিকে অ্যাপ্লাই করা হচ্ছে। এটা অনেক জটিল প্রসেস, বাট এগুলো এখন করা হচ্ছে। মানে হিউজ অ্যান্টিমাইক্রোবায়াল একটা টেস্ট আছে, সো এই অ্যান্টিমাইক্রোবায়াল টেস্ট করলে সব কিছু তাহলে ইঁদুর না, এগুলো হচ্ছে কি এগুলো অনেক টেস্ট করতে হয়। যাই হোক এত বড় হওয়া নাই, এত কিছু বুঝবে না। বাট টেক্সটাইল আগে বলি যে টেক্সটাইল হচ্ছে অনেক ভার্সাটাইল, অনেক কিছু নিয়ে গবেষণা করা হয় যেটা তোমরা কল্পনা করতে পারো না। যেমন কচুরি পানা আছে না, কচুরি পানা দেখছো তোমরা? এবার আমাদের পুরো বাংলাদেশে তোমরা দেখছো কিনা জানি না, আমাদের মাওলানা হোসেনি হচ্ছে 3 জন বড় ভাই অলরেডি পুরো বাংলাদেশে তো এটা নাম করছে। সেটা হচ্ছে তোমরা এক করছে, ওরা ওই কচুরি পানা দিয়ে ওরা হলো এক বানাইছে, ওই কি বলে পলি বানাইছে, কচুরি পানা দিয়ে পলি বানাইছে। ওটা খুবই সুন্দর, বায়োডিগ্রেডেবল। এরকম কোনো কাজ এখন পর্যন্ত বাংলাদেশে হয় নাই, ওরাই প্রথম। কিছুদিন আগে তো কচুরি পানার জিন্স দিয়ে জুতা আবার শাড়ি বানাইছে যে এক দিয়ে বানানা ফাইবার দিয়ে শাড়ি। এগুলো কিন্তু তুমি কি চিন্তা করতে পারো যে বানানা একটা ফাইবার। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন পড়েছে মনে হচ্ছে, অল ফাইবার আর নট টেক্সটাইল ফাইবার, জানো তো কেন বলো তো? ভালো একটা প্রশ্ন মনে হলো। মানে কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে যে জিনিসগুলো কোনটা ক্ষেত্রে নেই, বানানার ক্ষেত্রে নেই। যেমন কটন, সিল্ক, উল, এগুলো তো হচ্ছে ফাইবার, রাইট? এগুলোর ক্ষেত্রে কি এই বৈশিষ্ট্যগুলো আছে, বাট বানানার ক্ষেত্রে কি এই ফাইবারগুলো কোনো বৈশিষ্ট্যই চোখে পড়ে না। এই জন্য সবগুলো টেক্সটাইল ফাইবারকে কি বলা হয় না, সবগুলো ফাইবারকে টেক্সটাইল ফাইবার বলা হয়। বুঝছো না এখন? বেসিক প্রপার্টিজ যেগুলো লাগে, এই জন্য তোমাদের বলছিলাম যে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বইটা হচ্ছে পড়ার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে ফাইবার মাইগ্রেশনের জন্য দুটো ডেফিনেশন আছে এখানে, ভালো করে দেখো, একটু স্লাইডের দিকে তাকাও। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু টেক্সটাইল ইনস্টিটিউট, যদি পরীক্ষায় আসে ডিফাইন ফাইবার মাইগ্রেশন তাহলে উপরেরটা দিবা, আর যদি ডিফাইন মাইগ্রেশন অ্যাকর্ডিং টু টেক্সটাইল ইনস্টিটিউট তাহলে নিচেরটা দিতে হবে। কেউ যদি উপরেরটা দাও তাহলে নাম্বার কিন্তু পাওয়া না। তাহলে কি বলা আছে বলো তো? অ্যাকর্ডিং টু টেক্সটাইল সবসময় এটাই আছে, অ্যাকর্ডিং টু টেক্সটাইল ইনস্টিটিউট ডিফাইন ফাইবার মাইগ্রেশন। তাহলে কি বলা আছে বলো তো? দ্য চেঞ্জ ইন ডিসটেন্স অফ ফাইবার অর ফিলামেন্ট ইয়ার। এখন অবশ্য আছে ফিলামেন্ট। ফিলামেন্ট কি আছে? অনেকগুলো টার্ম। ফিলামেন্ট কি দেখছো কিনা? ফিলামেন্ট ফিলামেন্ট দেখছো কি বলো? ফিলামেন্ট কি কটনের মধ্যে পড়ে নাকি পলিস্টারের মধ্যে পড়ে? পলিস্টারের মধ্যে পড়ে। ফিলামেন্ট কি? ফিলামেন্ট সুতা কেমন? কিছু কিছু সুতা আছে দেখবা পলিস্টারের ক্ষেত্রে, দেখবা এই সুতাগুলো দেখবা যে হাত জোরে টানা তোমার হাতে ছিঁড়ে যাবে সব, দেখছো কিনা? ওগুলো হচ্ছে ফিলামেন্ট। সেগুলো কি? ফিলামেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি গেলে দেখতে পারবা মোটামুটি। এখন আসো, হ্যাঁ যাবা ইনশাআল্লাহ। আচ্ছা এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং অন ফাইবার মাইগ্রেশন। তিনটা ফ্যাক্টর কাজ করে, কয়টা ফ্যাক্টর? তিনটা ফ্যাক্টর। তার আগে আসো গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে স্টেপল লেন্থ। স্টেপল লেন্থ কি? আসো ইয়েস, স্টেপল লেন্থ কি? তাহলে কাকে বলে স্টেপল লেন্থ কি? আসো স্টেপলারের সাইজের স্টেপল লেন্থ কি? আসলে স্টেপল লেন্থ বলতে বোঝায় যে ফাইবারের লেন্থ গুলো অনেক ছোট ছোট, সেগুলোকে বলা হয় স্টেপল লেন্থ। স্টেপল লেন্থ কয় ধরনের? 4 ধরনের।
কয় ধরনের? 4 ধরনের। আজকে লিখে রাখো। একটা হচ্ছে শর্ট, এটা নাই কিন্তু স্লাইডে, হ্যাঁ, শর্ট, একটা হচ্ছে মিডিয়াম, শর্ট মিডিয়াম লং, আর হচ্ছে এক্সট্রা লং। শর্টের ক্ষেত্রে হচ্ছে 25 মিলিমিটার, মিডিয়াম হচ্ছে 25 থেকে 28 মিলিমিটার, এটা হচ্ছে 28 থেকে 31 মিলিমিটার, আর হচ্ছে এক্সট্রা লং হচ্ছে ওভার 31 মিলিমিটার। ক্লিয়ার? অর্থাৎ যে সকল ফাইবারের সাইজগুলো হচ্ছে 25 মিলিমিটার পর্যন্ত সেগুলোকে বলা হয় শর্ট স্ট্যাপল লেন্থ। মিডিয়াম স্ট্যাপল কাকে বলে? যে ফাইবারের লেন্থ 25 থেকে 28 মিলিমিটারের মধ্যে সেগুলোকে বলা হয় মিডিয়াম স্ট্যাপল লেন্থ। লং স্ট্যাপল লেন্থ কোনটা? 28 থেকে 31 মিলিমিটার, আর হচ্ছে লং এক্সট্রা লং হচ্ছে ওভার 31 মিলিমিটার, সেগুলোকে বলা হয় এক্সট্রা লং স্ট্যাপল লেন্থ। তাহলে স্ট্যাপল লেন্থ কয় ধরনের? ম্যাক্সিমাম বই আছে হচ্ছে 3 ধরনের, বাট আমরা বলবো আজকে থেকে কয় ধরনের? 4 ধরনের, শর্ট, মিডিয়াম, লং এবং এক্সট্রা লং। পরীক্ষা কিন্তু থাকে ডিফাইন স্ট্যাপল লেন্থ এন্ড রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ স্ট্যাপল লেন্থ। 4 ধরনের সুন্দর মতো দিয়ে দিতে হবে, পারবে? এটা মুখস্থ করে ফেলবে আজকে, হ্যাঁ। কত? 25 মিলিমিটার যদি হয় সেটাকে কি বলা হবে? শর্ট। যদি 25 থেকে 28 মিলিমিটার হয় সেটাকে বলা হয় মিডিয়াম। লং হলো 28 থেকে 31 মিলিমিটার, আর এক্সট্রা লং হচ্ছে ওভার 31 মিলিমিটার। ক্লিয়ার? তাহলে এখানে একটা কথা বলা আছে যে কয়টা ফ্যাক্টর হচ্ছে ফাইবার মাইগ্রেশনের জন্য দায়ী? 3টা। নাম্বার 1 হচ্ছে স্ট্যাপল লেন্থ। কোন একটা ফাইবার স্ট্যাপল লেন্থ যত বেশি হবে তার মাইগ্রেশন তত বেশি হবে। দেখো বলা আছে হায়ার দ্য স্ট্যাপল লেন্থ হায়ার উইল বি মাইগ্রেশন। ক্লিয়ার? যদি ইফেক্ট বর্ণনা করতে বলা হয় যে ফ্যাক্টর ইফেক্ট ইন ফাইবার মাইগ্রেশন, তার নাম্বার 1 স্ট্যাপল লেন্থ লিখে কি করবে বলো তো? লিখবা যে হায়ার দ্য স্ট্যাপল লেন্থ হায়ার দ্য ফাইবার মাইগ্রেশন। 2 নাম্বারটা কি বলা আছে দেখো তো? ইয়ার্ন টেনশন। ইয়ার্ন টেনশন। ইয়ার্ন টেনশন বলতে কি বোঝায় বলো তো? ইয়ার্ন টেনশনটা আসলে কি? এই টেনশন বলতে মানুষের টেনশন। এটা হচ্ছে আমাদের কি টেনশন হচ্ছে না? স্পেস বা চাপ নিতে পারে। হ্যাঁ, একটা ইয়ার্ন পুরোটুকু চাপ নিতে পারে। রাইট। যতটুকু ছিঁড়ে যাবে না। যেটা বলা হচ্ছে আমি তো তোমাদের ক্লাসে অনেকবার আলোচনা করছি যে কোনো একটা মেশিন যখন চালানো হয় একটা নির্দিষ্ট কি আরপিএম এ চালানো হয়, রাইট? তোমাদের বলছিলাম কটন যেখানে চালানো হয়, কটনের কোন সেকশন? কোন উইন্ডিং এ মেশিন চালানো হয়, তাই না? কোন উইন্ডিং। এখানে একটা স্পিড দেওয়া থাকে, সেই স্পিডটা হচ্ছে কটন এবং পলিস্টারের জন্য, কটন এবং পলিস্টার 700 আরপিএম। এই 700 আরপিএম এ মেশিনটা চালানোর কথা, মানে ইয়ারটা কি হবে বলতো? বড় প্যাকেজ থেকে ছোট প্যাকেজে পরিণত হবে। সো এখানে যে টেনশনটা দেওয়া হয় এই টেনশনটা অবশ্যই কি হতে হবে? এই লিমিটেড হতে হবে, 700 আরপিএম এ হতে হবে। যদি কটন এবং পলিস্টারে 700 আরপিএম এর বেশি যদি দেওয়া হয়, ধরো 1000 আরপিএম দেওয়া হয়, তাহলে এই টেনশনটা কি হবে? ইয়ারটা দিতে পারবে না, ইয়ারটা ছিঁড়ে যাবে, সেটা কথা বলানো হয়েছে, ঠিক আছে? এই জন্য যেটা করতে হবে তোমাদের বলছিলাম বারবার যে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না, একটা মিডিল, এই যে এটা হলো একটা রেঞ্জ 700, এটা একটা রেঞ্জ। ক্লিয়ার? এমনও করা যাবে না 500 দেওয়া যাবে না, আবার 1000 দেওয়া যাবে। 500 দিলে আবার কি হবে? স্যার এই রেঞ্জটা ফিক্স। ফিক্সড। প্রভাব পড়বে আসলে। হ্যাঁ, ফিক্সড। এটা হচ্ছে ফিক্সড। কেন ফিক্সড বলি? কারণ হচ্ছে প্রত্যেকটা মেশিনে একটা নির্দিষ্ট আরপিএম এ দেওয়া আছে যে আরপিএম এ মেশিনটা চালাতে হবে, বা ইয়ারটা এখানে চালাতে হবে, বা এই ফেব্রিকটা এই মেশিনের মধ্যে চালাতে হবে, এর বাইরে কিছু চালানো যাবে না। ক্লিয়ার? তাহলে ইয়ার্ন টেনশন, এখানে একটা কথা বলা আছে দেখো, if the yarn is under tension the fiber in yarn will migrate more। অর্থাৎ কি হবে বলতো? যে নির্দিষ্ট যে আরপিএম এ যে মেশিন চালানো হচ্ছে, আমি ফাইবার থেকে কি তৈরি করলাম? ইয়ার্ন তৈরি করব, ওই নির্দিষ্ট আরপিএম এর মধ্যে দিতে হবে, তাহলে মাইগ্রেশনটা হবে। ক্লিয়ার? আরেকটা আছে মুড অফ স্পিনিং। 3 নাম্বারটা হচ্ছে কি বলতো? মুড অফ স্পিনিং। অলরেডি আমরা জানি মুড অফ স্পিনিং, অলরেডি আমরা জানি আসছি কি বলতো? যে র ম্যাটেরিয়াল থেকে আমি ফাইবার পাবো, ফাইবার থেকে ইয়ার্ন পাবো, ইয়ার্ন থেকে ফেব্রিক পাবো, এটা হচ্ছে মুড অফ স্পিনিং, অর্থাৎ চেঞ্জ হওয়া আর কি, মুড অফ স্পিনিং। এখানে কথা বলা আছে দেখো, দুইটা রিং আর হচ্ছে রোটর ইয়ার্নের কথা বলা আছে সম্ভবত। দেখো, in the ring spinning fiber migration is more, where in rotor yarn the strain is 50 to 20% less। অর্থাৎ দুই ধরনের, এটা এক ধরনের ইয়ার্ন, যেমন পিসি সিবিসি, যেমন পলিস্টার কটন, এটা এক ধরনের ইয়ার্ন। সিবিসি চিপ ভ্যালু অফ কটন, এটা এক ধরনের ইয়ার্ন। রোটর আরেকটা ইয়ার্ন। এটা ইয়ার্নের একটা ক্লাসিফিকেশন, বাট এটাই ইয়ার্ন, ঠিক আছে? বাট চিনা খুব টাফ,
চেনা খুব টাফ, কারণ হচ্ছে কি কটনটা চেনা যায়, পলিস্টারটা চেনা যায়, লাইলনটা চেনা যায়। তোমাদের একবার বলছি না কটন কিভাবে চিনবা, পলিস্টার কিভাবে চিনবা, লাইলনটা কিভাবে চিনবা বলছিলাম। আর বলো তো যে লাইলনের একটা সুতা তোমাকে দেওয়া হলো, মনে করো একটা সুতাই তোমাকে দেওয়া হলো, তোমাকে বলা হবে যে এটা কি সুতা বলো, ফ্লেম টেস্ট টেস্ট বলে, টেস্ট ছাড়াই তোমাকে একটা সুতা দেওয়া হবে। এখন ধরো হাতে দেখে তোমাকে বলতে হবে যে কি সুতা, তখন কি বলবো? লাইন টানলে ছিড়বে না, নিজের হাত ধরে যাবে। হ্যাঁ বলছিলাম, তুমি একটা সুতা দেখবা, যদি টান দাও দেখবা সুতাটা ছিঁড়ে যায়, সুতাটা ছিঁড়ে যায় সেটা হচ্ছে কটন। পলিস্টার সুতা দেখবা যে টান দেবা তোমার হাত ছিঁড়ে যাবে কিন্তু সুতা ছিঁড়বে না, সেটা হচ্ছে পলিস্টার। আর লাইলন সুতার মধ্যে দেখবা কি হয়, আমরা যে মোজা তৈরি করি না, মোজা করি না, সেটা হচ্ছে কিন্তু লাইলনের, ঠিক আছে, সক্সগুলো যেগুলো লাইলনের কি হবে, যখন তুমি সুতাগুলো খুলবা আঁশের মতো দেখবা যে ভুরভুরি টাইপের কোনো কিছু বের হবে, এটা হচ্ছে লাইলন। এগুলো হচ্ছে বেসিক, মানে এটা হচ্ছে চোরাপথি বলে না, এগুলো হচ্ছে মনে রাখার জন্য। কারণ হচ্ছে অনেক ধরনের ফাইবার থাকবে, যেমন রোটন লাইনের কথা বললাম, তারপর হচ্ছে আরেকটা আছে সেটা হচ্ছে কি বলতো, এই যে ওয়েস্টেজ গুলো আছে না, এই ওয়েস্টেজ গুলো থেকে এখন সুতা হতেছে। স্যার রোটরি লাইনে কিসের কম্বিনেশন থাকে? কটন থাকে, কটনও থাকতে পারে, পলিস্টারও থাকতে পারে, লাইলনও থাকতে পারে, এরকম তিনটার কম্বিনেশন, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো পড়া নাকি বোঝা যাচ্ছে না? বাট একটু কষ্ট হবে, বাট ধীরে ধীরে বুঝবো আর কি। তাহলে আমি যেটা বললাম যে ফাইবার মাইগ্রেশনের জন্য তিনটা দায়ী, একটা হচ্ছে স্টেবল লেন্থ অফ ফাইবার, দুই নাম্বারটা হচ্ছে ইয়াং টেনশন, তিন নাম্বারটা হচ্ছে মোড অফ স্পিনিং। মোড অফ স্পিনিং এর ক্ষেত্রে একটা জিনিস বলা আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে রোটোরিয়ান আর একটা হচ্ছে রিং স্পিনিং। রিং স্পিনিং এর ক্ষেত্রে সবসময় কি হয়, ফাইবার মাইগ্রেশনটা বেশি হয়, বা রোটোরিয়ান এর ক্ষেত্রে যেটা হয় 15 থেকে 20% কম হয়, কার থেকে? রিং স্পিনিং এর থেকে। ক্লিয়ার? পারা যাবে? এই জিনিসটা বর্ণনা করতে পারবো না পরীক্ষায়, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আজকে লাস্ট টপিক পড়াবো, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল প্রপার্টিজ। আমরা অলরেডি জানি পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী, সম্পর্কে ধারণা আছে কিনা তোমাদের? পরিবাহী কি, অর্ধপরিবাহী কি এবং হচ্ছে অপরিবাহী কি, কোনটা বলো তো? রোধ সম্পর্কে ধারণা আছে? রোধের ইংলিশ কি? আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কাকে বলে বলো তো? রোধ কাকে বলে? রাইট, যখন কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন পাস হবে তখন কি হবে বলো তো? বাধা প্রাপ্ত হবে, তখন তাকে বলা হয় রোধ। আমাদের বাসা বাড়িতে যে আমরা ব্যবহার করি, ভোল্টেজ কত হইলে আমরা বলতে পারবো? 220 কত বলো তো? 220 ভোল্ট। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, মাঝে মাঝে তোমরা দেখবা বাসা বাড়িতে ওই মিটারের সাথে একটা তার হচ্ছে মাটির সাথে লেগে যাচ্ছে, কেন বলো তো? স্যার এক্সট্রা ভোল্টেজটা মানে নিতে হবে। হ্যাঁ রাইট, কারণ হচ্ছে যে ইলেকট্রনটা আছে ইলেকট্রনটা কই পাস হয়? মাটির নিচে, রাইট? তাহলে আমরা অলরেডি জানি যে রেজিস্ট্যান্স কি, তারপর হচ্ছে কি পরিবাহী কি, অপরিবাহী কি এবং অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কোনটা আসলে বলো তো? সেমিকন্ডাক্টর। ধারণা আছে তো অর্ধপরিবাহী কোনগুলো? গ্যালিয়াম, সিলিকন, আচ্ছা, এই তিনটা জিনিসের আগে আমরা হচ্ছে আরেকটু একটা টপিক পরে আজকে শেষ করবো, সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই পার্টটা আমরা একটু করবো, ঠিক আছে? এটা করে আমরা আজকে শেষ করবো। স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্বন্ধে তোমাদের ধারণা আছে কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি এটা করে আমরা আজকে শেষ করবো। এই পর্যন্ত তোমার প্রশ্ন আছে? কোশ্চেন এই পর্যন্ত পরীক্ষা কিন্তু থাকবে এটা, ঠিক আছে? যে ডিফাইন্ড স্টেপল দেন, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ স্টেপল দেন, তারপর হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টর ইফেক্টিং দ্য ফাইবার মাইগ্রেশন, ডিফাইন ফাইবার মাইগ্রেশন। ক্লিয়ার? পরে আবার বললাম না স্যার কি আসবে পরীক্ষায়। আর একটা জিনিস বললাম যে ডেফিনেশন, যেটা যদি দেখা যায় যে ডিফাইন ফাইবার মাইগ্রেশন থাকে এটা আলাদাভাবে দিবা, আর ডিফাইন ফাইবার মাইগ্রেশন অ্যাকর্ডিং টু টেক্সটাইল ইন্ডাস্ট্রি আলাদা। ক্লিয়ার? আজকের সর্বশেষ টপিক সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে আমরা আলোচনা করব। আর মনে করে দেবা স্ট্যাটিক ইলেকট্রিসিটির আমি নোট দেব তোমাদের, হ্যাঁ নোট, ঠিক আছে? ওগুলো করতে হবে তোমাদের। আচ্ছা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি আসলে? স্থির তড়িৎ, রাইট? এটা নিয়ে আমরা পড়াইছি না? স্ট্যাটিক ইলেকট্রিসিটি হওয়ার শর্ত কি, কন্ডিশনগুলো কি বলতো? What is the condition behind?
অবশ্যই তো স্থির থাকবে। কি হবে বলো তো? কে বলতে পারছো? তা আমি জিজ্ঞেস করছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি হওয়ার কন্ডিশন কি? রাইট, আমি এটা জিজ্ঞেস করতেছি যে দুইটা বস্তুর মধ্যে চার্জ থাকতে হবে, চার্জ না থাকলে তো হবে না। আপনি তো বলছেন না দুটো, তাহলে কি বলো তো? দুটো ফাইবার থাকবে, আমি পড়াইছিলাম না একটু কার পড়াইছো? আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা, কথা না, যতগুলো ফাইবার আছে সবগুলো কি ক্যাটায়নিক না অ্যানায়নিক? এটা জানো কিনা? আমাদের যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো ক্যাটায়নিক না অ্যানায়নিক? ধরো কটন ফাইবারটা কি ক্যাটায়নিক না অ্যানায়নিক? হ্যাঁ, ক্যাটায়নিক। ভেরি গুড। আচ্ছা একটা ভোট হয়েছে, যদি আমরা ওখান থেকে পড়তেছি ক্যাটায়নিক আর হচ্ছে অ্যানায়নিক, কোনটা? কটন ফাইবার। আমি তোমাদের কোশ্চেন করছি কটন ফাইবার হচ্ছে ক্যাটায়নিক নাকি অ্যানায়নিক? যারা ক্যাটায়নিক তারা হাত তোলো। কয়জন? 1 2 3 জন। আচ্ছা যারা অ্যানায়নিক তারা হাত তোলো। কয়জন? 1 2 3 4 5 6 7 8। বাকিগুলো হাত নাই? বাকিগুলো হচ্ছে কয়জন? আচ্ছা যারা ক্যাটায়নিক বলছিল 3 জন, একজন কেন ক্যাটায়নিক সেটা ব্যাখ্যা, কেন ক্যাটায়নিক সেটা ব্যাখ্যা দাও। আর যারা অ্যানায়নিক বলছে কি বুঝে অ্যানায়নিক বলছে সেটা ব্যাখ্যা। ক্যাটায়নিক হচ্ছে তো যে ইলেকট্রন। আচ্ছা কোনো কনফিউশন রাখার দরকার নেই। কটন ফাইবার সবসময় অ্যানায়নিক, কটন ফাইবার কি সবসময় অ্যানায়নিক, ঠিক আছে? নেগেটিভ আয়ন প্রদান করে সবসময়। এবং মনে রাখবা যে ডাইসগুলো আছে সেই ডাইসগুলো কি ক্যাটায়নিক নাকি অ্যানায়নিক? অ্যানায়নিক, সরি ক্যাটায়নিক, কারণ তাহলে অ্যাট্রাক্ট করবে। খুব খুব ভালো লাগছে যে তোমরা ভালো পাচ্ছ। সেই ডাইসগুলো আছে সেই ডাইসগুলো হচ্ছে অ্যানায়নিক। তাহলে এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে স্যার তো ডিকশন করা যায় কেন? তাহলে নেগেটিভ নেগেটিভ কি করবে বলো তো? রিপালস করবে, তাই না? তাহলে স্যার আমার রিঅ্যাকশন কেমনে হবে? জি স্যার। তো রিয়েকশন তাহলে কেমনে হবে? আমার তো বিক্রিয়া হবে না, তাই না? এখানেই এই জন্য যেটা করা হয়, যেহেতু আমার ডাইসগুলো হচ্ছে অ্যানায়নিক, ফাইবারও অ্যানায়নিক, তাহলে তো আকর্ষণ হবে না। সেক্ষেত্রে যেটা করা হয় একটা মিডিয়া হিসাবে সল্ট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সল্ট। সেই সল্টটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সালফেট। এসিড সোডিয়াম হাইড্রোক্সাইড না, এটা কি ব্যবহার করে? সোডিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে সোডিয়াম সালফেট। এই দুটো হচ্ছে কি বলা হয়? এটার নাম কি? সল্ট। এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ইলেক্ট্রোলাইট। কি বলা হয় বলতো? ইলেক্ট্রোলাইট। এই মিডিয়ার কাজ হচ্ছে, কথা না, এটার কাজ হচ্ছে কি বলতো? যেহেতু আমি ডাইসগুলো পাইলাম নেগেটিভ, ফাইবারও পাইলাম নেগেটিভ, তাহলে আমাকে কি করবে? রিপালস করবে, আকর্ষণ তো হবে না। এই যে ইলেক্ট্রোলাইট ব্যবহার করা হলো, সেই ইলেক্ট্রোলাইটের ধরো সোডিয়াম ক্লোরাইড যদি ভাঙি তাহলে কি হবে বলতো? সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম সালফেটকে যদি ভাঙি তাহলে কি হবে? সোডিয়াম প্লাস সালফেট কি মাইনাস 2 মাইনাস তারপর হচ্ছে 2 মাইনাস। এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট, কথা না, সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট দুটোই কিন্তু কি ইলেক্ট্রোলাইট। এখন এখানেও একটা কোশ্চেন, সেটা হচ্ছে কোনটা বেশি ব্যবহার করা হয়? তোমাদেরকে সবসময় জিজ্ঞেস করা হবে, তোমরা বলবা সোডিয়াম সালফেটটাই বেশি ইলেক্ট্রোলাইট হিসেবে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তার রিজনটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যে পাত্রে রাখা হয়, অর্থাৎ যে পাত্রে আমি ডাইং করব, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের ক্ষয় ঘটায়। কি ঘটায়? ক্ষয় ঘটায়, মানে কোরোশন ঘটায়, কোরোশন ঘটায়। বাট সোডিয়াম সালফেট যে পাত্রে রাখা হোক না কেন, পাত্রের কোনো প্রকার কি করে না? ক্ষতি করে না। এই জন্য যেটা করা হয় সবসময় সোডিয়াম সালফেটকে কি করা হয়? প্রিফার করা হয়। ক্লিয়ার? এটার এখন কাজ কি বলতো? এই যে সোডিয়াম প্লাস আছে না,
এই প্লাসটা কি করে ডাইসের সাথে কি হয় বলতো আকর্ষণ করে। আকর্ষণ করার পরে কি হবে এই ফাইবারগুলো কাছাকাছি চলে আসে, ফাইবারগুলো কি হয় কাছাকাছি চলে আসে, তখন এই ডাইটা কমপ্লিট হয়। খুব জটিল বিষয় না? খুব জটিল বিষয় কিনা? যে আমার শর্ট এটা একটু আরেকবার বলি, রিডেস যেহেতু হচ্ছে আমার ফাইবারগুলো হচ্ছে কি বলতো অ্যানায়নিক, ডাইসগুলো কি অ্যানায়নিক, বাট আমাদের আকর্ষণ করাতে গেলে কি হবে একটা পজিটিভ আয়ন আর একটা হচ্ছে নেগেটিভ আয়নের দরকার। তাহলে এখানে তো আর আকর্ষণ হলো না, এটার জন্য যেটা করতে হয় যে মিডিয়া হিসেবে ইলেক্ট্রোলাইট ব্যবহার করা। কি করা হয়? ইলেক্ট্রোলাইট করা হয়। ইলেক্ট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট ধরো অথবা সোডিয়াম ক্লোরাইড ধরো, যে পজিটিভ আয়নটা আছে সেই পজিটিভ আয়নটা কার সাথে বিক্রিয়া করে? ডাইসের সাথে রিঅ্যাকশন করে। ডাইসের সাথে রিঅ্যাকশন করলে কি হবে? ওই ফাইবারগুলো পরবর্তীতে কি হয় ডাইসের কাছাকাছি চলে আসে। এইভাবে রিঅ্যাকশন করতে হয়, তার আগে রিঅ্যাকশন সম্ভব না। এই রিঅ্যাকশনটা কই হয় জানো? এই রিঅ্যাকশনটা হয় হচ্ছে রিঅ্যাকটিভ ডাই। এই জন্য এই রিঅ্যাকটিভ ডাইটা যতগুলো ডাইস আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে রিঅ্যাকটিভ ডাইটা বেশি ব্যবহার করে। তার রিজনটা হচ্ছে এখানে যে বন্ডটা আছে সেই বন্ড কোভ্যালেন্ট বন্ড, এই বন্ডটা অনেক শক্তিশালী বন্ড। কি বন্ডটা? শক্তিশালী বন্ড। এই কোভ্যালেন্ট বন্ড কি করা যায় না? ভাঙা যায় না। আর যেহেতু আমার ডাইসগুলো কি নেগেটিভ, ফাইবারগুলো নেগেটিভ, আকর্ষণ করতেছে না, এই কোভ্যালেন্ট বন্ড যেহেতু শক্তিশালী এই জন্য আকর্ষণ ঘটানোর জন্য মিডিয়া হিসেবে ইলেক্ট্রোলাইট ব্যবহার করা হয়। তোমরা গামছা গামছা কিছু কিছু গামছা দেখবা, লুঙ্গি গামছা দেখছো না? ওগুলো দেখবা যে প্রথম দিন ধোয়ার পরে উঠে যায় রং। ওগুলোতে কোন ডাইস? ডাইস। ওটাতে কি আছে? হাইড্রোজেন বন্ড আছে। ওটা আবার হচ্ছে দুর্বল দুর্বল। ঠিক আছে? এই যেগুলো করা যাও বুঝা গেছে তো? এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখবা যে ডাইস এবং ফাইবারের মধ্যে একটা অ্যাফিনিটি যেটা আছে সেই অ্যাফিনিটি কিন্তু এমনি এমনি হয় না। অ্যাফিনিটির জন্য একটা মিডিয়া ইউজ করা, সেই মিডিয়াকে বলা হয় ইলেক্ট্রোলাইট। সাবস্ট্রেটের পাঞ্জাবিটা হচ্ছে ডিরেক্ট, কালার হচ্ছে উঠে যায়। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত, আর কোনো বলবো না, মনে রাখবে এটা। সাবস্ট্রেটের পাঞ্জাবি